চন্দ্রগড় রাজ্যের রানীমা বাচ্চা প্রসব যন্ত্রণায় ছটফট করছে। এদিকে ঝড় বৃষ্টিও শুরু হয়েছে। রাজামশাই, রানীমার অবস্থা খুব খারাপ। এখনই পাশের গ্রামের দাইমাকে ডাকতে হবে, না হলে বড় একটা অঘটন ঘটতে পারে। এ তুমি কি বলছো দাসী? না, আমার রানীর কিচ্ছু হবে না, আর আমার সন্তানেরও কিচ্ছু হবে না। সেনাপতি। জি মহারাজ। এক্ষুনি পাশের গ্রামের দাইমাকে নিয়ে আসার ব্যবস্থা করো। ঠিক আছে মহারাজ, আমরা এক্ষুনি যাচ্ছি। এই বলে ঝড় বৃষ্টির রাতে দুজন সেনাপতি দাইমাকে আনতে চলে যায়। দাইমা, ও দাইমা, দয়া করে দরজা খুলুন। কে তুমি বাবা? এত রাতে ডাকছো কেন? দরজা খুলুন দাইমা। কি হয়েছে সেনাপতিজি? দাইমা, দ্রুত চলুন, রানীমার বাচ্চা প্রসব যন্ত্রণা উঠেছে, আমরা আপনাকে নিতে এসেছি। কিন্তু সেনাপতিজি, আমার শরীর ভালো নেই। আমি এই অসুস্থ শরীর নিয়ে কিভাবে যাব? এটা রাজা বিক্রম সিংহের আদেশ দাইমা। যদি আপনি না যান, আপনাকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হবে। ঠিক আছে সেনাপতিজি, চলুন, আমি যাওয়ার জন্য তৈরি। সেনাপতির কথা শুনে দাইমা তার অসুস্থ শরীর নিয়েই রাজ দরবারে চলে যায়। এদিকে চন্দ্রগড় রাজ্যের মন্ত্রী রাজা বিক্রম সিংহ এর ছোট ভাই রানীমার বাচ্চা হওয়ায় অসন্তুষ্ট। না না না, এটা কখনোই হতে পারে না। আমার ভাইয়ের বাচ্চা হলে আমার রাজা হওয়ার স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না। শান্ত হন মন্ত্রীজি, অবশ্যই আমরা দুজন এমন একটা কিছু করব যাতে আপনি রাজা হতে পারেন। আমি কিভাবে শান্ত হব রানী? আমার এতদিনের আশা আজ সব ব্যর্থ হয়ে যাচ্ছে। এই দিকে শুনুন, আমার কাছে একটা বুদ্ধি আছে। কি রানী, তুমি কি বলতে চাইছো? এরপর মন্ত্রীর বউ তার বদমাশি বুদ্ধি বলতে থাকে। দাসী, তাড়াতাড়ি এক গামলা গরম জল নিয়ে এসো। ঠিক আছে দাইমা, আমি এক্ষুনি আনছি। আপনি চিন্তা করবেন না মহারাজ, আপনি খুব শীঘ্রই বাবা হতে চলেছেন। আশীর্বাদ করুন মন্ত্রী, তাই যেন হয়। আমার খুব চিন্তা হচ্ছে। 1, 2, 3। আরে বাহ, রানীমা তো 3টে সন্তান জন্ম দিয়েছে। আরে হ্যাঁ, আমি তো নিজের চোখকেই তো বিশ্বাস করাতে পারছি না। মহারাজ জানলে খুব খুশি হবে। তোমরা দুজন মহারাজকে গিয়ে খবর দিয়ে এসো, রানীমা 3টে সন্তানের জন্ম দিয়েছেন। দাঁড়াও, কাউকে কিচ্ছু বলার দরকার নেই। কিন্তু কেন রানীমা, কি হয়েছে? আমার কথা কান খুলে শুনে নাও। আমি যেমনটা বলবো তোমরাও ঠিক তেমনটাই করবে। আর আমার কথা যদি তোমরা 3জন না শোনো, তাহলে তোমাদের শাস্তি মৃত্যুদণ্ড দেয়া হবে। না না মন্ত্রীজির বউ, আপনি এরকম করবেন না। আপনি বলুন আমাদের কি করতে হবে? এই বাচ্চাগুলোকে মেরে ফেলতে হবে। না না, এই পাপ আমি করতে পারবো না। হ্যাঁ মন্ত্রীজির বউ, আমিও করতে পারবো না। হ্যাঁ, আমিও পারবো না। আমি আগেই বলেছি, তোমরা যদি আমার কথা না শোনো, তাহলে তোমাদের শাস্তি মৃত্যুদণ্ড দেয়া হবে। কি হয়েছে দাইমা? আপনাকে এমন উদাস লাগছে কেন? মহারাজ, আপনার জন্য একটা খারাপ খবর আছে। খারাপ খবর? কি হয়েছে দাইমা? আমার বাচ্চা, রানী সবাই ঠিক আছে তো? না মহারাজ, কিছুই ঠিক নেই। রানীমা বাচ্চার বদলে
তিনটে। তিনটে? তিনটে কি দাইমা? 3টে কুকুরের বাচ্চা জন্ম দিয়েছে মহারাজ। না, এটা কখনোই হতে পারে না। তোমরা সবাই মিথ্যা বলছো। হ্যাঁ মহারাজ, রানীমা সত্যি 3টে কুকুরের বাচ্চা জন্ম দিয়েছে। এই নিন মহারাজ, এই আপনার 3 কুকুর বাচ্চা। দূরে সরাও আমার থেকে। মন্ত্রীজি, ওই কুকুরের বাচ্চাগুলো দূরে কোনো জঙ্গলে রেখে আসুন, আর ওই পাপিষ্ঠ রানীকে সারা জীবনের জন্য কারাগারে বন্দী করুন। ঠিক আছে মহারাজ, আপনার যা ইচ্ছা। শোনো, এই 3 বাচ্চাকে জঙ্গলে নিয়ে মেরে ফেলবে, আর এই কুকুরের বাচ্চাগুলোকে নিয়ে গিয়ে ফেলে দেবে। তাহলে আমাদের পথের কাঁটা চিরদিনের জন্য সরে যাবে। এই পাপ ওপরওয়ালা কোনোদিনই মাফ করবে না মন্ত্রী মশাই। এই পাপের শাস্তি আপনাকে পেতেই হবে। এই বলে দাইমা ও 2 দাসী বাচ্চাগুলো মেরে ফেলার উদ্দেশ্যে রওনা হয়। দাইমা, আপনি কি মেরে ফেলার জন্য প্রস্তুত? তোমরা কি পাগল হয়ে গেছো? এই নিষ্পাপ বাচ্চাগুলোকে তোমরা হত্যা করবে? তাহলে কি করবে এদের দাইমা? আর মন্ত্রীজি আদেশ দিয়েছেন এদের হত্যা করার জন্য। এই পাপ আমি কিছুতেই করতে পারবো না। কিন্তু রানীমা, আমরা এদের হত্যা করিনি জানতে পারলে আমাদেরকেই মৃত্যুদণ্ড দেয়া হবে। দেখো, এক কাজ করো, এই বাচ্চাগুলোকে এই জলের মধ্যে ভাসিয়ে দাও। বিধাতা এদের ঠিক একটা ব্যবস্থা করবেন, আর আমরা মন্ত্রী মশাইকে গিয়ে বলবো এদের আমরা হত্যা করে ফেলেছি। হ্যাঁ হ্যাঁ, দাইমা ঠিকই বলেছে। এই নিষ্পাপ বাচ্চাগুলোকে আমরা কিছুতেই হত্যা করতে পারবো না। এই কুকুরের বাচ্চাগুলোকে এদের ঝুড়ির মধ্যে রেখে দাও। এরাও তো নিষ্পাপ। এদের রাজকুমার রাজকন্যা প্রমাণ করতে এরাও একদিন কাজে দেবে। আমাকে মাফ করে দাও সোনা বাচ্চারা, আমরা সবাই নিরুপায়। এটা তোমাদের সঙ্গে খুব অন্যায় করা হয়েছে। এরপর দাইমার কথা মতো কুকুরের বাচ্চাগুলোকে ওদের ঝুড়ির মধ্যে রেখে দেয়, আর 2 দাসী বাচ্চা দুটোকে জলে ভাসিয়ে দেয়। এই নিন দাইমা, এবার আপনার পালা। না না, তোমরা 2 রাজকন্যাকে জলে ভাসিয়ে দিয়েছো। আমি এই রাজকুমারকে ভাসাতে চাই না। কিন্তু দাইমা, কোনো কিন্তু নয়। আমি এই রাজকুমারকে কিছুতেই জলে ছাড়তে পারবো না। ও যে চন্দ্রকর রাজ্যের হবু রাজা। কিন্তু দাইমা, মন্ত্রী মশাই যদি একবার জানতে পারে এ রাজকুমার সহ আমাদের সবাইকে হত্যা করবে। তোমরা কোনো চিন্তা করো না দাসী, আমি রাজকুমারকে নিয়ে অনেক দূরে চলে যাব, যেখানে আমাদের কেউ হদিশ পাবে না। শুধু দোহাই তোমাদের, এ কথা কাউকে বলো না। ঠিক আছে দাইমা, আপনার যা ইচ্ছা। আচ্ছা যাও, তোমরা এখন যাও আর রাজকক্ষেও ফিরে যাও। আমরা আসি দাইমা, তোমরা ভালো থেকো। বিদায়। এই বলে 2 দাসী রাজকক্ষে চলে যায়, আর দাইমা চন্দ্রকর রাজ্যের ছোট রাজকুমারকে নিয়ে সেখান থেকে চলে যায়। এইদিকে 2 রাজকন্যা জলে ভাসতে ভাসতে তারা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে সঙ্গীহীন হয়ে পড়ে। আমার সন্তান কোথায়? কি ব্যাপার, তোমরা কেউ কিছু বলছো না কেন? আমাদের কিছু জিজ্ঞেস করবেন না রানীমা, আপনার যা বলার রাজামশাইকে জিজ্ঞেস করুন। তোরা সত্যিটা বলছিস না কেন দাসী? তোরা বল যে রানীমা 3টে কুকুরের ছানা জন্ম দিয়েছে। না না, এ হতে পারে না, তোমরা মিথ্যে বলছো। আপনার বিশ্বাস না হলে রাজামশাইকে গিয়ে জিজ্ঞেস করুন না রানীমা। এরপর রানীমা রাজামশাইয়ের কাছে গিয়ে আসল সত্যি জানতে চায়। পাপিষ্ঠা নারী, তোর জন্য আমি এই রাজ্যের সমস্ত প্রজার কাছে ছোট হয়েছি। মন্ত্রী মশাই,
এই পাপিষ্ঠা নারীকে আবার চোখের সামনে থেকে সরিয়ে কারাগারে বন্দী করুন। আজ্ঞে মহারাজ। না মহারাজ, আমাকে এত বড় শাস্তি দেবেন না। আমি কখনোই কুকুরের বাচ্চা জন্ম দেইনি। আমি আমার বাচ্চার কান্নার শব্দ শুনেছি। আপনি বিশ্বাস করুন মহারাজ, এটা নিশ্চয়ই কোনো একটা ষড়যন্ত্র। সর্বনাশ, রানীমা তো কথা অন্যদিকে ঘোরাচ্ছে। এ আপনি কি বলছেন রানীমা? আপনার উপর কে ষড়যন্ত্র করবে? আপনি সত্যি 3টে কুকুরের বাচ্চা জন্ম দিয়েছেন। বিশ্বাস না হয় তো আপনি দাইমাকে গিয়ে জিজ্ঞেস করুন। না, এ হতে পারে না। মন্ত্রী, আপনি দেখছেন কি? এই পাপিষ্ঠা নারীকে এক্ষুনি কারাগারে নিক্ষেপ করুন, আর না হলে এই রাজপ্রাসাদ থেকে বের করে দিন। তার আর দরকার নেই মহারাজ, আমি নিজেই চলে যাচ্ছি। কিন্তু যাওয়ার আগে একটা কথা বলতে চাই। আমি আবার আসব, কিন্তু একা নয়, আমার সন্তানকে নিয়ে। এই বলে রানীমা রাজপ্রাসাদ থেকে চলে যায় এবং দাইমার খোঁজ করতে থাকে। এ কি, দাইমার বাড়িতে তো তালা মারা। এখন আমি দাইমাকে কোথায় খুঁজবো? ওলে ওলে ওলে, কাঁদে না, কাঁদে না, কাঁদে না। আহারে, আজ তোমার সঙ্গে এই অন্যায় না হলে পুরো চন্দ্রগড় রাজ্যে খুশির বন্যা বয়ে যেত, আর আজ তোমার চোখে অশ্রুর বন্যা বইছে। এই গহীন জঙ্গলে কে কান্না করছে? শুনে তো মনে হচ্ছে মানুষের বাচ্চা, তার সঙ্গে কুকুরের বাচ্চার শব্দ তো শোনা যাচ্ছে। যাই তো, গিয়ে দেখি। আজ তো ওই মানুষের বাচ্চাটাকে মজা করে খাবো। আরে, ওই শিয়াল তো মানুষের বাচ্চাটিকে খেতে যাচ্ছে। না, এই শিকার আমার। বাঘকে আসতে দেখে শিয়াল সেখান থেকে পালিয়ে যায় ও বাঘও শিয়ালের পিছন পিছন যেতে থাকে। গরু দূর থেকে দাঁড়িয়ে সব দেখছিল। এটাই মোক্ষম সময় এই বাচ্চাটাকে এখান থেকে আমার সঙ্গে নিয়ে যাবার। না হলে বাঘ শিয়ালের মধ্যে কেউ একজন এই বাচ্চাটিকে খেয়ে ফেলবে। এই কথা বলে গরুটি তাড়াতাড়ি সেখান থেকে রাজকন্যা ও কুকুরের বাচ্চাকে নিয়ে নিজের ঘরে চলে আসে। রাজকুমারের খুব খিদে লেগেছে, যাই জঙ্গল থেকে কিছু কাঠ কুড়িয়ে নিয়ে বাজারে বিক্রি করে রাজকুমারের জন্য দুধ নিয়ে আসি। এরপর দাইমা রাজকুমারের দুধ কেনার জন্য কাঠ কুড়োতে জঙ্গলে চলে যায় আর কাঠ কুড়িয়ে বাজারে বিক্রি করে রাজকুমারের জন্য দুধ নিয়ে আসে। আর কান্না করতে হবে না রাজকুমার, এই নাও, দুধটুকু খেয়ে নাও। এরপর দাইমা রাজকুমারকে দুধ খাওয়াতে থাকে। এভাবেই দাইমার কাঠ কুড়িয়ে চলতে থাকে। কে জানে এই বাচ্চা কার? আমি না দেখলে তো এই বাঘ শিয়াল মিলে এতক্ষণে খেয়ে শেষ করে ফেলতো। এখন আমি এর ঘরে কিভাবে পৌঁছাবো? আমি তো জানি না এর বাড়ি কোথায়, কে এর মা বাবা। এখন একে আমাকেই দেখাশোনা করতে হবে, আর এই জঙ্গলের সব জন্তু জানোয়ার থেকে রক্ষা করতে হবে। এরপর গরু রাজকুমারীকে ঘরে শুয়ে রেখে জঙ্গল চড়তে চলে যায় আর জঙ্গল থেকে চড়ে এসে রাজকুমারীকে নিজের দুধ খাওয়াতে থাকে। এভাবেই দেখতে দেখতে রাজকুমার ও রাজকুমারী বড় হয়ে যায়। দাদি, তোমার কাশিটা বড্ড বেড়েছে। আমি ডাক্তারের কাছে গিয়ে তোমার জন্য ওষুধ নিয়ে আসি। না দাদু ভাই, তোমাকে কোথাও যেতে হবে না, আমি এমনিতেই সুস্থ হয়ে যাব। না দাদি, তোমার অনেক দিন থেকে কাশি ভালো হওয়ার কোনো নামই নেই। তুমি চুপটি করে শুয়ে থাকো, আমি এখনই গিয়ে ওষুধটা নিয়ে আসি। এই বলে রাজকুমার ওষুধ আনতে বাজারে চলে যায়। গাই মাসি, তুমি চলে এসেছো?
খুব ক্ষুধা লেগেছে আমার। আমি তোমারই অপেক্ষায় ছিলাম। হ্যাঁ বেটি, আমি চলে এসেছি। এই নে, ফল খেয়ে নে তুই। আমি ততক্ষণ আরাম করিনি। মাসি, তুমি আমার জন্য কত মেহনত করে ফল নিয়ে আসো, আর আমি তোমার জন্য কিচ্ছু করতে পারি না। মাসি, তুমি আমাকে বাইরে যেতে দাও না কেন? আজ থেকে তুমি ঘরে থাকবে, আর আমি যাব তোমার জন্য আর আমার জন্য খাবার আনতে। না বেটি, এটা হতে পারে না। তুই বাইরে যেতে পারবি না। কিন্তু কেন? আমি কেন বাইরে যেতে পারবো না গাই মাসি? বেটি, এই জঙ্গলে অনেক জন্তু জানোয়ার থাকে। তুই বাইরে গেলে ওরা তোকে শিকার করে ফেলবে। তাই আমি তোকে এতদিন থেকে বাইরে বেরোতে দিইনি। এখন এই খাবারগুলো খেয়ে নে। এই বলে গাই রাজকন্যাকে বাইরে যেতে দেয় না। আর এদিকে রাজকুমার দাইমার জন্য ওষুধ নিয়ে ঘরে ফিরছিল। তখন একজন মহিলার কান্নার শব্দ শুনতে পায়। আরে, কে এই গহীন জঙ্গলে কান্না করে? কে আপনি? কি হয়েছে আপনার? এই জঙ্গলে একা বসে কান্না করছেন কেন? বাবা, আমি চন্দ্রকর রাজ্যের রানীমা। আমি আমার স্বামী সন্তান সব হারিয়ে অভাগীর মতো ঘুরে বেড়াচ্ছি। 3 দিন ধরে কিছুই খাইনি। বাবা, আমাকে কিছু খাবার দেবে? আমার কি সৌভাগ্য, স্বয়ং রানীমার সঙ্গে আমার আজকে সাক্ষাৎ হয়ে গেল। কিন্তু রানীমা, আপনাকে খেতে দেওয়ার মতো আমার কাছে এখন কিছুই নেই। এখানে শুধু আমার অসুস্থ দাদির জন্য ওষুধ আছে। আপনি আমার সঙ্গে আমার ঘরে চলুন। আমার ঘরে দাদিমা ছাড়া আর কেউ নেই। দাদিমা আপনাকে দেখলে খুব খুশি হবে। এই বলে রাজকুমার রানীমাকে ঘরে নিয়ে আসে। দাদিমা, ওঠো, দেখো কাকে নিয়ে এসেছি। কে দাদু ভাই? এই দেখো, চন্দ্রগড় রাজ্যের রানীমা এসেছে আমাদের ঘরে। রানীমা, আপনি? দাইমা, আপনি? হে বিধাতা, আপনি এতদিন পরে আমার ডাকে সাড়া দিয়েছেন। দাইমা, আমি আপনাকে 18 বছর ধরে খুঁজে চলেছি, আর আজ আমি আপনাকে খুঁজে পেলাম। আপনি আমাকে আসল সত্যিটা বলুন। আমি কুকুরের বাচ্চা জন্ম দেইনি। আমি আমার বাচ্চার স্পষ্ট কান্নার শব্দ শুনেছি। আপনি আমাকে আসল সত্যিটা বলুন দাইমা। এরপর দাইমা সব সত্যি কথা রানীমাকে বলতে থাকে। হ্যাঁ রানীমা, আপনি সত্যিই কোনো কুকুরের বাচ্চা জন্ম দেননি। আপনার কোল আলো করে 3টে রাজকুমার রাজকন্যার জন্ম হয়েছিল। কিন্তু ওই মন্ত্রী আর মন্ত্রীর বউয়ের ষড়যন্ত্রে আপনার বাচ্চাগুলো কুকুরের বাচ্চায় পরিণত হয়েছিল। আমাকে ক্ষমা করুন রানীমা। আমি আপনার রাজকুমারকে রক্ষা করতে পারলেও রাজকন্যা দুটোকে রক্ষা করতে পারিনি। আর এই সেই চন্দ্রগড় রাজ্যের হবু রাজা, আপনার রাজকুমার। এ তুমি কি বলছো দাদি? আমি কেন রাজকুমার হতে যাব? আমি তো তোমার নাতি। না রাজকুমার, আমি তোমাকে এতদিন মিথ্যে বলেছি। তুমি আমার নাতি নও, তুমি চন্দ্রগড় রাজ্যের হবু রাজা। আর তোমার সঙ্গে তোমার আরো 2 বোন নিখোঁজ। ওদেরকে তোমাকেই খুঁজে বের করতে হবে রাজকুমার। আমি তোকে অনেক খুঁজেছি বাবা, আর আজ তোকে খুঁজে পেলাম। রাজকুমার, এখন তোমাকেই তোমার হারিয়ে যাওয়া 2 রাজকন্যা বোনকে খুঁজে বের করতে হবে। এটা তোমার কর্তব্য। হ্যাঁ দাদিমা, আমি এক্ষুনি যাচ্ছি আমার হারানো 2 বোনকে খুঁজতে। দাঁড়া রাজকুমার, আমিও যাব তোর সঙ্গে আমার 2 রাজকন্যাকে ফিরিয়ে আনতে। ঠিক আছে মা, চলো। আর দাদিমা, আমরা না ফেরা পর্যন্ত তুমি সাবধানে থেকো। ঠিক আছে রাজকুমার, তোমরা সাবধানে যেও।
ওগো, আমাদের মেয়েটার গায়ে এমনিতেই খুব জ্বর, আর এই ঠান্ডায় বৃষ্টির পানি পড়লে আমার মেয়েটা আরো অসুস্থ হয়ে যাবে। তুমি কিছু একটা করো। গিন্নি, এখন এই বৃষ্টির মধ্যে কি করব কিছু বুঝতে পারছি না যে। আর এই বৃষ্টির মধ্যে ঘর ছাওয়ার কাউকে যে পাওয়াও যাবে না। তাই বলে তো মেয়েটাকে এইভাবে কষ্ট দিতে পারি না। কি পোড়া কপাল নিয়ে তুই এসেছিস রে মা এই গরিবের ঘরে, তোকে কোনো সুখে দিতে পারলাম না। বাবা, আমার খুব ঠান্ডা লাগছে, আমাকে একটু জড়িয়ে ধরো না বাবা। মারে, তুই আর একটু সহ্য কর। ঝুমনা মা, তোর এই গরিব বাবার বুকটাও যে গরম নয় রে মা। কে জানে তুই কার। চুপ, একদম চুপ। তুমি কি করতে যাচ্ছ? দোহাই তোমার, আমার মেয়েটাকে এসব কিচ্ছু বলো না। ও শুধু আমার মেয়ে, আর কারণ নয়। কি হয়েছে মা? বাবাকে বকছো কেন? না যমুনা মা, কিচ্ছু হয়নি। মা, তুমি আগে আমার উপর জল পড়া বন্ধ করো। আমার খুব শীত করছে মা। ওগো, আমার মেয়েটার কষ্ট আমি দেখতে পাচ্ছি না। তুমি হেসেল থেকে দুটো বাটি নিয়ে এসো, এই জলের তলায় ধরি। এরপর রাজকন্যার পালিত বাবা রান্নাঘর থেকে দুটো বাটি নিয়ে আসে আর রাজকন্যার উপর পড়া জল রোধ করে। কি হয়েছে দুঃখু? এভাবে চিৎকার করছিস কেন? দাইমা, আমার খুব ক্ষুধা লেগেছে, আমাকে কিছু খেতে দাও না। আমি তোকে এত করে বলি, তুই আমার কাছ থেকে চলে যা। আমি তোর খাবার জোগাতে পারি না, কিন্তু তুই আমার কাছ থেকে যেতেই চাস না। দাইমা, তুমি আমাকে বারবার কেন চলে যেতে বলো বলো তো? আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না দাইমা। এতদিন তুমি আমাকে আর রাজকুমারকে নিজের সন্তানের মতো বড় করেছো, আর এখন চলে যেতে বলছো দাইমা? আমি কি করব দুঃখু, বল আমাকে। রাজকুমার যাওয়ার পর থেকে তোকে একদিনও পেট ভরে খেতে দিতে পারিনি। সমস্যা নেই দাইমা, তুমি আমাকে খেতে না দিতে পারলেও আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। এখন আমি যাই দাইমা, দেখি কারো এঁঠো বাসি খাবার পাই কিনা। এই বলে দুঃখু ক্ষুধার জ্বালায় অন্যের এঁটো বাসি খাবারের সন্ধানে চলে যায়। আর এদিকে রাজকন্যা রুমনা ও তার গাই মাসি গুহায় শুয়ে আরাম করছিল। তখন একটি শিয়াল রাস্তা দিয়ে যাওয়ার সময় থমকে দাঁড়ায়। আরে, এখানে তো মানুষ আর গরুর গন্ধ একসঙ্গে পাচ্ছি, কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না। আমার মনে হয় এই গুহাতে ওরা লুকিয়ে আছে, যাই তো গিয়ে দেখি। এরপর শিয়াল গন্ধ শুকতে শুকতে গুহার ভিতরে চলে আসে আর এসে বলে, আমার নাক কখনো ভুল বলে না। এরা এই গুহায় বসে আরাম শুরু করেছে, আর এইদিকে আমি খিদের জ্বালায় মরছি। কিন্তু আমার তো সেই ক্ষমতাও নেই যে এদেরকে শিকার করব। কি করা যায়? পেয়েছি, এক্ষুনি সিংহমশাইকে খবর দিয়ে আসি। এদের শিকার করবে আর আমি ফাঁক তোলে এদেরকে মজা করে খাবো। এই বলে শিয়াল নিজে শিকার করতে না পেরে সিংহের কাছে যায় সাহায্য চাইতে। এদিকে সিংহমশাই নিজের গুহায় নাক ডেকে ঘুমাচ্ছে। সিংহমশাই, সিংহমশাই, বলছিলাম উঠুন। কে কে রে? আমি সিংহমশাই, আপনার ভাগ্নে। ভাগ্নে? শিয়াল তুই? তোর কি জানের ভয় নেই নাকি? মানে আমি আপনার ভালোর জন্যই হাতে জান নিয়ে আপনার কাছে এসেছি। মানে? মানে আপনার দুয়ারে দুটো শিকার এসে হাজির, আর এদিকে আপনি পড়ে পড়ে ঘুমোচ্ছেন। আমি তোর কথা বিশ্বাস করি না শিয়াল, তুই ভীষণ চালাক। এর আগে তুই আমার অনেক শিকার চুরি করে খেয়েছিস। ছি 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 সিংহমশাই, আমি চালাক হতে পারি কিন্তু চোর নই।
ঠিক আছে ঠিক আছে, এত ন্যাকামো করতে হবে না। কি বলতে এসেছিস সেটা বল। এরপর শিয়াল সব ঘটনা খুলে বলে। শিয়ালের মুখে সব শুনে সিংহ মশাই তো বেজায় খুশি হয়ে যায়। আরে বাহ, এ তো মেঘ না চাইতেই বৃষ্টি রে। চল চল, আর একটুও দেরি করা যাবে না। এই বলে সিংহ মশাই শিয়াল দুজন মিলে রাজকন্যা ও রাজকন্যার মাসি গাইকে শিকার করতে চলে যায়। এই নিন মোড়ল মশাই, আমি ধার দিয়ে দিয়েছি, এবার আপনি আরামসে কাটতে পারবেন। হ্যাঁ রহিম, তুমি তো আমাদের গ্রামের শ্রেষ্ঠ কামার, আর অন্যদের দেওয়া ধারে তো চোরের নাকও কাটে না। এ নাও তোমার টাকা। আজ কটা টাকা উপার্জন হয়েছে, এই দিয়েই চাল ডাল আর আমার মেয়ের ওষুধ হয়ে যাবে। এই বলে রহিম বাজার থেকে কিছু চাল ডাল আর রাজকন্যা ঝুমনার জন্য ওষুধ কিনে নিয়ে আসে। এই নাও, এতে চাল ডাল আর ঝুমনা মায়ের ওষুধ আছে। ঝুমনা মাকে ওষুধগুলো খাইয়ে দাও, আর রান্নাটাও বসাও, খুব ক্ষুধা লেগেছে যে। আচ্ছা ঠিক আছে, আমি রান্নাটা বসাচ্ছি, তুমি ঝুমুনাকে ওষুধগুলো খাইয়ে দাও। এই বলে রাজকন্যার পালিত মাতা রাজকন্যার জন্য রান্না করতে চলে যায়, আর রাজকন্যার পালিত বাবা রহিম রাজকন্যাকে ওষুধ খাওয়াতে থাকে। আর এদিকে সিংহ আর শিয়াল মিলে রাজকন্যার গুহার সামনে এসে হুঙ্কার ছাড়ে। সর্বনাশ! মা রুমনা, আমাদের এখনই এখান থেকে পালাতে হবে। ওই সিংহ শিয়াল আমাদের খোঁজ পেয়ে গেছে, না হলে আমাদের খেয়ে ফেলবে। তুই আর দেরি করিস না বেটি, আমাদের এখন এখান থেকে পালাতে হবে। কিন্তু মাসি, আমার পায়ে ভীষণ ব্যথা, আমি ঠিকভাবে হাঁটতেই পাচ্ছি না, আমি এখন দৌড়াবো কিভাবে? ঠিক আছে বেটি, তুই আমার উপর উঠে বস, আমি তোকে নিয়ে যাচ্ছি। এই বলে রাজকন্যার গাইমাসি রাজকন্যাকে পিঠে চড়িয়ে নিয়ে চুপ করে গুহার পেছন দিয়ে বেরিয়ে দৌড় লাগায়। আর এইদিকে বাঘ সিংহ মিলে তাদের শিকার করার সলা পরামর্শ করছে। আরে পালালো পালালো সিংহ মশাই, ওরা তো পালিয়ে গেল, এখন কি হবে? পালিয়ে যাবে কোথায়? চল দৌড় লাগা। এই বলে সিংহ ও শিয়াল মিলে রাজকন্যা আর গাইমাসির পিছনে লাগে। এদিকে গাইমাসি ছুটতে ছুটতে একটা পর্যায়ে সিংহ শিয়াল মিলে হামলা করে। গাইমাসির শরীরে একটি কামড় বসিয়ে দেয়, আর সঙ্গে সঙ্গে রক্ত বেরিয়ে আসে। গাইমাসি, আমাকে বাঁচাও, এরা আমাকে খেয়ে ফেলবে। গাইমাসি, বাঁচাও আমাকে। আজ তোদের আমাদের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। গাইমাসি কোনো উপায় না পেয়ে রাজকন্যাকে বাঁচানোর জন্য গান গাওয়া শুরু করে। মাইরো না, মাইরো না গো, ও সিংহ বাবু, তুমি আমার মায়ের মাইরো না গো। 18 বছর আগে আমি তোমার থেকে রক্ষা করি গো, নিজের দুধ খাইয়ে বড় করেছি গো, ও সিংহ বাবু, দোহাই তোমার, আমার মেয়েকে তুমি ছাইরে দাও গো। তার মানে 18 বছর আগে একে তুই আমার থেকে বাঁচিয়েছিলি? হ্যাঁ সিংহ মশাই, এই সেই কন্যা যাকে আপনি খেতে চেয়েছিলেন, কিন্তু আমি আপনার থেকে একে বাঁচিয়ে নিজের দুধ খাইয়ে মাতৃ স্নেহে বড় করেছি। কিন্তু কেন? তোর এই উদারতার কারণ কি? কারণ আমি জানি একজন সন্তানহারা মায়ের জ্বালা কতটা। আজ থেকে 20 বছর আগে আমি একটা বাচ্চা প্রসব করি, কিন্তু সেটাকেও আপনি খেয়ে ফেলেছেন। তাই এর মধ্যে আমি আমার সন্তানকে খুঁজে পেয়েছি। দোহাই সিংহ মশাই, আপনি আমাকে খেয়ে নিন, কিন্তু আমার মেয়েকে দয়া করে ছেড়ে দিন। না গাইমাসি, আমি তোমাকে ছেড়ে কিছুতেই থাকতে পারবো না। তুমি আমার গাইমাসিকে ছেড়ে দাও সিংহ মশাই, তুমি আমাকেই খেয়ে ফেলো।
না বেটি, এ তুই কি বলছিস? আমি তো বুড়ো হয়ে গেছি, আর কতদিনই বা বাঁচবো বল? আর তোর সারা জীবন পড়ে আছে, তোর জীবনটাকে আমি এভাবে নষ্ট করতে পারবো না। রাজকন্যা ও গাইমাসির এরকম মায়াবী তর্ক বিতর্কে সিংহ মশাইয়ের হিংস্র মন গলে দয়ায় পরিণত হয়। হয়েছে হয়েছে, তোদের এই মানব আর পশুর প্রেম দেখে আমার মতো হিংস্র প্রাণীও চোখে জল চলে এসেছে। গাইমাসি, তোকে সালাম। আজ তুই আমার চোখ খুলে দিয়েছিস। তোদের না দেখলে আজ আমি মায়া কি জিনিস বুঝতে পারতাম না। কিন্তু হ্যাঁ, আমি তোদেরকে ছেড়ে দিতে পারি, কিন্তু একটাই শর্তে। কি সেই শর্ত সিংহ মশাই? আমি আপনার সব শর্তে রাজি, শুধু আমার মেয়েটাকে ছেড়ে দিন। ছেড়ে দিতে পারি, কিন্তু আমাকেও তোদের বন্ধু বানিয়ে নিতে হবে। আমি শুধু এই শর্তেই তোদেরকে ছাড়তে পারি। এটা কোনো শর্ত হলো সিংহ মশাই? এটা তো আমাদের জন্য আনন্দের খবর। তোমরা তো সবাই আমি দুধে মিশে গেলে, এখন কি আমি আটি হয়ে গড়াগড়ি খাবো নাকি? না না ভাগ্নে, এখন থেকে তুইও আমার সঙ্গে থাকবি। ঠিক আছে, এখন থেকে আমরা সবাই একসঙ্গে মিলে মিশে থাকবো। এই বলে গাইমাসি তার মায়া মমতার জোরে সবাইকে তার গুহায় নিয়ে আসে। আর গাইমাসি রাজকন্যার সঙ্গে সিংহ মশাইকে দেখে ভোলি কুকুর ভীষণ ভয় পেয়ে যায়। সিংহ, আমি কি দেখছি গাইমাসি? হ্যাঁ ভোলি, ভয় পাস না, তুই ঠিকই দেখেছিস। আজ থেকে এই শিয়াল পণ্ডিত আর সিংহ মশাই আমাদের বন্ধু। ওরা এখন থেকে আমাদের সঙ্গেই থাকবে। না 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 গাইমাসি, এদের মতো হিংস্র প্রাণী তোমার কখনোই বন্ধু হতে পারে না। তুমি এদের বিশ্বাস করো না গাইমাসি। না রে বলি, আমি সত্যিই তোদের বন্ধু হতে চাই। তুই আমাদেরকে বিশ্বাস করতে পারিস। হ্যাঁ ভোলি, তুই কোনো চিন্তা করিস না, আমরা এখন থেকে সবাই একসঙ্গে মিলে মিশে থাকবো। এই বলে গাইমাসি ভোলিকে চুপ করিয়ে রাখে। কিন্তু ভোলি কিছুতেই সিংহ মশাই ও শিয়াল পণ্ডিতকে মন থেকে মেনে নিতে পারে না। এইদিকে রাজকন্যা ঝুমনার পালিত বাবা আনমনা হয়ে লোহা কোটাতে কোটাতে গায়ে আগুন ধরে যায়। ঝুমনার বাবা চিৎকার করতে থাকে। চিৎকার শুনে অনেক লোকজন এসে জড়ো হয়। আরে পুড়ে গেল, বাঁচাও বাঁচাও। আচ্ছা মাসি, তোমার কি হয়েছে বলো তো? তোমাকে এমন আনমনা লাগছে কেন? ওহো মা, সাবধানে আসবে তো। যে কটা খাবার ছিল সেগুলোও তো পড়ে গেল। এখন আমি তোকে কি খেতে দেবো? আমার খেতে পাইনি মা, তুমি চিন্তা করো না। আর বাবা কিছুক্ষণের মধ্যেই আমার জন্য খাবার নিয়ে আসবে। আর সুখু, এই পড়া খাবারগুলো তুই খেয়ে নে, তুইও তো সকাল থেকে কিচ্ছু খাসনি। ঠিক আছে ঝুমনা দিদি, আমি এক্ষুনি খেয়ে নিচ্ছি। ঝোলনার মা, তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আসুন, আপনার যে সর্বনাশ হয়ে গেল গো। কি হয়েছে? তোমাকে এইরকম লাগছে কেন? ঝোলনার মা, তোমার যে সর্বনাশ হয়ে গেছে গো। কি হয়েছে সুজন? ঝোলনার মা, ঝোলনার বাবা যে আগুনে পড়ে গেছে গো, তাড়াতাড়ি চলো, না হলে যে আর বাঁচানো যাবে না। হে বিধাতা, আমার কি সর্বনাশ হয়ে গেল? বাবা, তোমার কি হয়ে গেল? মালিক, তোমার কি হয়ে গেল? কাঁদিস না মা, কাঁদিস না, আমাদের পোড়া কপালে যা আছে তাই হবে। এই বলে সেখান থেকে তারা সবাই চলে যায়। আর গিয়ে দেখে রাজকন্যার বাবা পুড়ে ঝলসে গেছে, আর তার শরীর দিয়ে পোড়া গন্ধ আর ধোঁয়া উঠছে। ওগো, তোমার কি হয়ে গেল গো? বাবা, তোমার কি হয়ে গেল বাবা? মালিক, তোমার কি হয়ে গেল মালিক? তোমরা আর কেঁদো না, আমি আর বাঁচবো না। না বাবা, তোমার কিচ্ছু হবে না। না মা, আমাকে আর সান্ত্বনা দিস না, আমার যাওয়ার সময় হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দে মা, আমি তোর কোনো শখ আহ্লাদ পূরণ করতে পারলাম না। ওগো, তুমি এমন করে বলো না, তোমার কিচ্ছু হবে না। না নিশা, আমাকে আজ বলতে দাও। নিশা, তুমি আমার মেয়েকে ভালো করে দেখে রেখো, আরো যত্ন নিও, আর পারলে
আমাকে ক্ষমা করে দিও। আর সুকু সোনা, জি মালিক। তুই আমার মেয়েকে আর বউকে দেখিস বাবু। তোমরা সবাই ভালো থেকো। আলবিদা। এই অলক্ষণে মেয়ে দুটোর জন্য আমার ভাইটা মরে গেল গো। আপনি কি বলছেন দাদা? ঠিকই বলেছ, তোমাদের এই কুড়িয়ে পাওয়া মেয়েটার জন্যই আজ তোমাদের এই অবস্থা। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। দোহাই ভাবি, দোহাই দাদা, এতদিন এই সত্যিটা আমার মেয়ের কাছ থেকে লুকিয়ে রেখেছি। আজকে দয়া করে ওকে কিছু বলেন না। এখন যদি তোমার কুড়িয়ে পাওয়া মেয়েকে সব না বলি, তাহলে আমাদের সম্পদে ভাগ বসাবে। তোমরা এতদিন কি লুকিয়ে রেখেছো আমার থেকে মা? কিছু না মা, কিচ্ছু না। আমি বলছি তোকে, শোন ঝুমনা, তোকে 18 বছর আগে কোথা থেকে কুড়িয়ে নিয়ে এসেছিল তোদের এই বন্ধা মা। তোর মা বাবা কোথায় কেউ জানে না। আর শোনো নিশা, তোমাদের কোনো উত্তরসূরি না থাকার কারণে তোমাদের সমস্ত বিষয় সম্পত্তি এখন আমাদের। তাই তোমার এই মৃত স্বামীকে দাফন কোথায় করবে সেটা তুমি খুঁজে নাও। এই বলে মৃত রহিমের ভাই ও ভাইয়ের বউ সেখান থেকে চলে যায়। আর নিশা ও ঝুমনা মৃত রহিমের দাফন কাফন করার জায়গা না পেয়ে তাকে ভেলায় করে ভাসিয়ে দেয়। রাজামশাই, আপনি এভাবে মন খারাপ করে থাকবেন না, সব ঠিক হয়ে যাবে। কিছু ঠিক হওয়ার নয়, তাই আমাকে মিথ্যে সান্ত্বনা দিতে আসবেন না। আমি কিছুদিনের জন্য অরণ্য ভ্রমণে যাচ্ছি। আজ থেকে মন্ত্রিসভার সমস্ত দায় দায়িত্ব আমি আপনার হাতে দিয়ে গেলাম। আশা করি আপনি সেই দায়িত্ব খুব ভালো করে পালন করবেন। এই তো আমি চাই। আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, আপনি নিশ্চিন্তে যেতে পারেন। আসি। এই বলে রাজা বিক্রম তার সৎ ভাইকে মন্ত্রিসভার সমস্ত দায়িত্ব দিয়ে অরণ্য ভ্রমণ করতে চলে যায়। আর তার সৎ ভাই মন্ত্রিসভার দায়িত্ব পেয়ে ভীষণ খুশি হয়। এদিকে ঝুমনার পালিত মা তার মৃত স্বামীকে ভেলায় ভাসিয়ে দিয়ে একটি গুহায় আশ্রয় নেয়। কেঁদো না মা, তুমি কাঁদলে যে আমার ভীষণ কষ্ট হয়। আমাকে তুমি আজ আসল সত্যিটা বলো। আমাকে তোমরা কোথা থেকে কুড়িয়ে নিয়ে এসেছো? আর আমার মা বাবা তারা কে? এরপর ঝুমনার পালিত মা সব আসল সত্যি কথা তাকে বলতে থাকে। হ্যাঁ মা, আমি আর তোর বাবা আজ থেকে 18 বছর আগে তোকে একটা বট গাছের নিচে পড়ে থাকতে দেখি। আর সেই বট গাছের নিচে একটা সাপ তোকে পাহারা দিচ্ছিল। তখন আমরা এই গহীন জঙ্গলের মধ্যে কে কাঁদছে? হ্যাঁ তাই তো, চলো তো গিয়ে দেখি। সাপ। আমাকে দেখে তোমরা ভয় পেও না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। এই মানুষের বাচ্চাটাকে আমি চলে ভাসতে দেখে এখানে নিয়ে এসেছি। তাই তোমরা এই ফুটফুটে নিষ্পাপ বাচ্চাটাকে তোমাদের সঙ্গে নিয়ে যাও। এই কথা বলে সাপটি সেখান থেকে চলে যায় আর রহিমের বউ রাজকন্যাকে কোলে তুলে নেয়। বিধাতা এতদিন পরে আমাদের দিকে মুখ তুলেছেন। আমরা এতদিন পর কোনো সন্তানের মুখ দেখলাম। আর এই বাচ্চা মেয়েটিকে পেয়ে আমরা খুবই আনন্দিত। আমাদের সব অভাব যেন পূরণ হলো। তুমি ঠিকই বলেছ গো। এই বাচ্চাটাকে আমরা নিজের সন্তানের মতন করে আমাদের পরিচয় দিয়ে বড় করব। আমরা এর নাম রাখলাম ঝুমনা। এরপর আমরা তোকে নিজের পরিচয় দিয়ে বড় করি। তুই আমাকে ক্ষমা কর মা, আমরা তোর থেকে এতদিন আসল সত্যিটা লুকিয়ে রেখেছিলাম। মা, তোরা মরার জন্য আমার এই গুহায় ঢুকেছিস? ছেড়ে দাও, ছেড়ে দাও আমার মেয়েকে। রাক্ষসী, ছেড়ে দাও বলছি আমার মেয়েকে। আমি তোর মেয়েকে ছাড়ার জন্য ধরিনি। মা, সুখু, এই রাক্ষসীর হাত থেকে আমাকে বাঁচাও। রাক্ষসী, ছেড়ে দে আমার ঝুমনা দিদিকে। কুকুরের বাচ্চা, বেশি ঘেউ ঘেউ করলে
খেলিয়ে বাবার নাম ভুলিয়ে দেব। রাক্ষসী, আমি তোমার কাছে দয়ার ভিক্ষা চাইছি, দয়া করে আমার মেয়েকে তুমি ছেড়ে দাও। এখন নেকা কান্না করে কোনো লাভ নেই। এই গুহায় আসার সময় মনে ছিল না শুধু আমার বয়স হয়েছে, না হলে তোদের মা বেটিকে একসঙ্গে ধরে নিয়ে যেতাম। এখন তোর মেয়েকে নিয়ে গেলাম, এরপর তোর পালা। ছেড়ে দাও, ছেড়ে দাও আমার মেয়েকে। রাক্ষসী, ছেড়ে দাও বলছি আমার মেয়েকে। ঝুমনা, কি হবে এখন? ঝুমনা দিদিকে তো ওই রাক্ষসী নিয়ে চলে গেল। জানি না সুখু, আমি কিচ্ছু জানি না। আমার এখন মরা ছাড়া আর কোনো উপায় নেই। আমি আর বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না। অমন কথা বলো না মাসি, তুমি না থাকলে আমার কি হবে? তুই আমার কাছ থেকে চলে যা সুখু। আমার মতন হতভাগী কাউকে ধরে রাখতে পারবে না। তুই আমার কাছ থেকে চলে যা সুখু, তুই আমার কাছ থেকে চলে যা। আমি আর বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না। মাসি, তুমি অমন কাজ করো না মাসি। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না মাসি। মাসি, আমার কথা শোনো মাসি। আমি আর বাঁচতে চাই না। মাসি, মাসি, এ তুমি কি করলে? এ তুমি কি করলে মাসি? না, আমি মাসিকে কিছুতেই মরতে দেব না। মাসি, মাসি, আমি তোমাকে মরতে দেব না মাসি। আমি তোমাকে মরতে দেব না। আমাকে আমাকে ছেড়ে দে সুখু, আমাকে ছেড়ে দে। আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। না মাসি, আমি তোমাকে আমার জীবন দিয়ে হলেও রক্ষা করব। এরপর সুখু নিশাকে বাঁচানোর জন্য ঠেলে ঠেলে বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করে, আর ঝুমনাকে রাক্ষসী উড়ে নিয়ে যেতে থাকে। বাবা, আর কত খুঁজবি বাবা? আপনি একটু ধৈর্য ধরুন মা, আমরা নিশ্চয়ই আমার দুই বোনকে খুঁজে পাবো। আমি আর পারছি না রে বাপ। আজ 2 মাস থেকে আমার 2 রাজকন্যাকে খুঁজেই চলেছি। হে বিধাতা, আমার ডাকে তুমি সাড়া দাও। আমার 2 রাজকন্যাকে তুমি ফিরিয়ে দাও বিধাতা, ফিরিয়ে দাও। রাক্ষসী, ছেড়ে দে, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে তুই। আমি তোকে ছাড়ার জন্য ধরিনি। হে বিধাতা, আমাকে এই রাক্ষসীর হাত থেকে তুমি রক্ষা করো, রক্ষা করো বিধাতা। আহ 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 আহ। কে তুমি মা? হ্যাঁ বোন, কে তুমি? এখানে কিভাবে আসলে? এরপর ঝুমনা তার সঙ্গে হয়ে যাওয়া সব ঘটনা রানীমা ও রাজকুমারকে বলতে থাকে। কাঁদিস না মা, আমিও তোর মতো হতভাগী।
বাঁচাও, কেউ বাঁচাও, আমরা যে ডুবে গেলাম। আমার মাসিকে বাঁচাও, বাঁচাও, বাঁচাও। সুখু, কোথায় তুই? ভাইয়া, আমি আমার সুখুর গলা ওই দিক থেকে শুনতে পাচ্ছি। তুমি দয়া করে নৌকাটা ওই দিকে নিয়ে চলো। হ্যাঁ বোন, তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি। কেউ বাঁচাও, আমরা যে ডুবে গেলাম। ওই তো সুখু, সঙ্গে তো মাও আছে। মা, বাঁচাও, মা। ঝুমনা দিদি, বাঁচাও আমাদের। সুখু, তুই কোনো চিন্তা করিস না, তোর কিচ্ছু হবে না। দাইমা, চোখ খোলো, চোখ খোলো দাইমা। দুঃখু, আমি মনে হয় আর বাঁচবো না রে। তুই ভালো থাকিস। রাজকুমার আর রানীমা আসলে তুই ওদের কাছে চলে যাস। মরার আগে শুধু একটাই আফসোস থেকে গেল, শেষবারের মতো আমার রাজকুমারকে আমি দেখে যেতে পারলাম না। তোমার কিচ্ছু হবে না দাইমা, আমি এক্ষুনি গিয়ে ডাক্তার ডেকে নিয়ে আসছি। কি ব্যাপার, কি হয়েছে? আমার নাম দুঃখু। ডাক্তার বাবু, দ্রুত চলুন, আমার দাইমা ভীষণ অসুস্থ, না হলে যে আর বাঁচবে না। ডাক্তার বাবু, আপনি তাড়াতাড়ি চলুন। ঠিক আছে ঠিক আছে, কিন্তু তোর দাইমা থাকেন কোথায়? ওই ভবানীপুর জঙ্গলে। ভবানীপুর জঙ্গলে? সেখানে তো অনেক হিংস্র জন্তু জানোয়ার থাকে। তার মধ্যেই আমার অভাগী দাইমা আর আমি বাস করি। ওরে বাবা, আমি এই জঙ্গলের মধ্যে যেতে পারবো না, এখন তুই আসতে পারিস। আপনার পায়ে পড়ি ডাক্তার বাবু, আপনি দয়া করে চলুন, না হলে যে আমার দাইমা আর বাঁচবে না। আমি যেতে পারবো না, এখন তুই আসতে পারিস। আপনি যতক্ষণ না যাবেন আমি এখানেই চিৎকার করেই যাব। ওহ, মহা মুশকিলে পড়লাম। ঠিক আছে, চল। মা, চোখ খোলো মা, চোখ খোলো। বোন, তোমার মা অনেক জল খেয়ে অজ্ঞান হয়ে গেছে। মা, এই কাজটা করার জন্য আপনি উপযুক্ত হবেন। ঠিক আছে বাবা, আমি দেখছি। এরপর রানীমা ঝুমনার পালিত মার পেটে চাপ দিয়ে জল বের করে। দাইমা, এখন কেমন বোধ করছেন? আগের থেকে একটু ভালো লাগছে এখন ডাক্তার বাবু। এটা অতিরিক্ত টেনশনের কারণে এরকম হয়েছিল। চিন্তা করবেন না দাইমা, সব ঠিক হয়ে যাবে। আমি এখন আসি। ঠিক আছে ডাক্তার বাবু, চলুন, আমি আপনাকে রেখে আসি। মা, তুই এখানে কিভাবে এলি মা? তোকে তো ওই রাক্ষসী ধরে নিয়ে গিয়েছিল। এরপর ঝুমনা তার সঙ্গে হয়ে যাওয়া সব ঘটনা খুলে বলে। কিন্তু মা, তুমি এখানে কিভাবে আসলে? এরপর নিশাও সব তার সঙ্গে ঘটে যাওয়া সব ঘটনা বলতে থাকে। এই তুমি কি করেছিলে মা?
তোমার কিছু হয়ে গেলে আমি কি নিয়ে থাকতাম? তোমরা আর কেঁদো না, তোমাদের সঙ্গে যাই হোক তোমরা তো দুজন দুজনকে পেয়ে গেছো, এটাই অনেক। হ্যাঁ বোন, আপনারা যদি আজ না থাকতেন তাহলে আমাদের যে কি হতো কে জানে। কিন্তু আপনারা এইভাবে কোথায় যাচ্ছেন? জানি না বোন, জানি না। আজ 2 মাস থেকে 2 চোখ যেদিকে যাচ্ছে আমরা সেদিকেই যাচ্ছি। মানে আপনি কি বলছেন? হ্যাঁ, আমি এক হতভাগী চন্দ্রগড় রাজ্যের রানী কুকুরের বাচ্চা জন্ম দেওয়ার অপবাদ নিয়ে আজ দাসীর বেশে লোকের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছি। কিন্তু তুমি বিশ্বাস করো বোন, আমি কখনোই কুকুরের বাচ্চা জন্ম দিইনি। এটা বড় একটা ষড়যন্ত্র। এরপর রানীমা 18 বছর আগে তার সঙ্গে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে। আর এই সেই রাজকুমার যাকে আমি এতদিন পর খুঁজে পেয়েছি, কিন্তু আমার এখনো 2 রাজকন্যাকে খুঁজে চলেছি। ঝুমনা, কি হয়েছে মা? তুমি আবার কান্না করছো কেন? ঝুমনা, তুই জানতে চাইছিলি না তোর মা বাবার পরিচয়? হ্যাঁ মা। আর এই সেই তোর গর্ভধারিণী মা, আর আমি তোর পালিতা মা। হে আপনি কি বলছেন বোন? হ্যাঁ মা, এই তুমি কি বলছো? আমি কেন ওনার মেয়ে হতে যাব? উনি তো চন্দ্রগড় রাজ্যের রানী মা। হ্যাঁ মা, ইনি তোর মা। কিন্তু কিভাবে? এরপর নিশা 18 বছর আগে তাদের সঙ্গে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলে। আপনার বলা ঘটনা অক্ষরে অক্ষরে আমার মেয়ের সঙ্গে মিলে গেছে। আর এও আমার মেয়ে নয়, আমি একে গর্ভে ধরিনি। আমি ওকে 18 বছর আগে কুড়িয়ে পেয়েছিলাম। আর আপনি যে কুকুরের বাচ্চার কথা বললেন, ঝুড়ির মধ্যে কুকুরের বাচ্চাও ছিল। আর এই সেই কুকুরের বাচ্চা যে আমাকে আজ জল থেকে বাঁচিয়েছে। মা, রানীমা, কাঁদিস না রাজকুমার, আমাদের এখনো তোদের আর এক বোনকে খুঁজে বের করতে হবে। এখন তুই পারে নৌকা ভিড়া। আমার মন বলছে আমার আরেক মেয়ে এই আশেপাশেই কোথাও আছে। ঠিক আছে মা। মায়াবতী, ওঠ, সকাল হয়ে গেছে। সিংহ মশাই, আমার খুব ক্ষুধা পেয়েছে। সকালের নাস্তা তো আমি লোকের হাঁস মুরগি চুরি করেই ছাড়ি। মাসি, আমারও খুব ক্ষুধা পেয়েছে। ঠিক আছে বেটি, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। সিংহ মশাই, চলুন আমরা যে যার খাদ্য সঙ্গে রওনা হই। ঠিক আছে মায়াবতী, চল। মাসি, আজ আমিও তোমাদের সঙ্গে যাব। না বেটি, না না, তোকে কষ্ট করতে হবে না। তুই গুহায় থাক, আমি তোর জন্য খাবার নিয়ে আসবো। না মাসি, তুমি আমাকে এতদিন সিংহ মশাইয়ের ভয় দেখিয়ে বাইরে বেরোতে দাওনি। আর আজ সিংহ মশাই আমাদের বন্ধু। আজ আমি আর তোমার কোনো কথাই শুনবো না। আহা, রাগ করিস না রুমনা, চল, তুইও আমাদের সঙ্গে যাবি। তোকে রক্ষা করার দায়িত্ব আমার। আর আমার পিঠে এসে বস। এই বলে সিংহ মশাই রুমনাকে পিঠে চাপিয়ে নেয়। সবাই মিলে শিকার করতে বের হয়। সিংহ
মশাই, আমি আর বাঁচবো না সিংহ মশাই। তুমি চিন্তা করো না শিয়াল, তোমার কিচ্ছু হবে না। কার এত বড় সাহস আমাদের দিকে তীর ছোড়ে? এটা মনে হয় কোনো শিকারীর কাজ সিংহ মশাই। তুই সবাইকে দেখে রাখিস মায়াবতী, আমি এক্ষুনি আসছি। সিংহ মশাই, তুমি আমার মৃত্যুর বদলা নিও। সিংহ মশাই, আসি, আলবিদা। শিয়াল শিয়াল পণ্ডিত, আমি তোর বদলা নেব শিয়াল, আমি তোর বদলা নেবই। এই বলে সিংহ মশাই শিয়ালের মৃত্যুর বদলা নেওয়ার উদ্দেশ্যে দৌড় লাগায়। এখন আর তীর ছুঁড়তে ভালো লাগছে না, মনে হচ্ছে এই তীর আমার নিজের বুকেই গেঁথে দিই। এ কি, সিংহ মশাইয়ের আবার কি হলো? এইভাবে চিৎকার করে উঠলো কেন? সিংহ মশাইয়ের কোনো বিপদ হলো না তো মাসি? জানি না বেটি, চল গিয়ে দেখি। সিংহ মশাই, সিংহ মশাই! ভূত, এই সিংহ করছে, আমি এর আগে কখনোই দেখিনি। কি ব্যাপার, এই জঙ্গলে আবার কারা কান্না করছে? হ্যাঁ তাই তো, চলুন রানীমা আমরা একটু এগিয়ে গিয়ে দেখি। কে আপনি? সিংহ মশাইকে আপনি এভাবে হত্যা করলেন কেন? এর জন্য আমরা আপনাকে কখনোই ক্ষমা করব না। হ্যাঁ, তোমাদের ক্ষমা করা না করায় আমার কিছু যায় আসে না। আমি চন্দ্রগড় রাজ্যের রাজা বিক্রম। রাজা মশাই? হ্যাঁ, আমি চন্দ্রগড় রাজ্যের রাজা বিক্রম, কিন্তু আজকের মতো দৃশ্য এর আগে আমি কখনোই দেখিনি। তোমাদের আসল রহস্য আমাকে খুলে বলো। আমি বলছি রাজা মশাই। এরপর মায়াবতী আজ থেকে 18 বছর আগের ঘটনা খুলে বলতে থাকে। কি ব্যাপার, এখানে কি হয়েছে? তোমরা সবাই কান্না করছো কেন? রানী তুমি? মহারাজ আপনি? এতদিন পরে তোমার ওই অপয়া মুখ আমাকে আবার দেখতে হলো। চলে যাও আমার সামনে থেকে। না মহারাজ, আমি অপয়া নই। আমাকে আজ থেকে 18 বছর আগে যে 3 কুকুরের বাচ্চা জন্ম দেওয়ার অপবাদ দিয়ে বের করে দিয়েছিলেন, আমি সেই কুকুরের বাচ্চা জন্ম দিইনি। আমি জন্ম দিয়েছিলাম 2 রাজকন্যা আর 1 রাজকুমারের। আর আমার সঙ্গে যে দুজনকে দেখছেন এরা আর কেউ নয়, আপনারই সন্তান। না, এ হতে পারে না, এ আমি বিশ্বাস করি না। আমি জানি মহারাজ, এ আপনি বিশ্বাস করবেন না, কিন্তু আপনি বিশ্বাস করুন মহারাজ, এরাই আমাদের সন্তান। আর এখনো আমার আরেক রাজকন্যাকে খুঁজে বের করতে হবে, আর আমি সেই দিনই আমার এই মুখ আপনাকে দেখাবো। চলো রাজকুমার। হ্যাঁ মা, চলুন। কিন্তু মা, এই মেয়েটাকে একদম আমার বোনের মতো দেখতে। কে তুমি মা? তুমি আমার মেয়ের মতো দেখতে কিভাবে? আমি বলছি রানীমা, আমার মনে হয় এই সেই আপনার হারিয়ে যাওয়া কন্যা, যাকে আপনি খুঁজে বেড়াচ্ছেন। আজ থেকে প্রায় 18 বছর আগে একে আমি নদী থেকে কুড়িয়ে এনে সমস্ত হিংস্র প্রাণীর হাত থেকে রক্ষা করে বড় করেছি। তখন থেকেই এ আমার সঙ্গে আছে। বেটি, আয় আমার কাছে আয়। মা! এই নিন মহারাজ, এই আপনার 3 রাজকন্যা রাজকুমার। না না, এ হতে পারে না। মহারাজ, এরপরও যদি আপনি বিশ্বাস না করেন তাহলে দাইমার কাছে চলুন, তিনি আমার একমাত্র ভরসা। ঠিক আছে, তবে তাই হোক। রানীমা রাজা বিক্রমকে কোনোভাবে বিশ্বাস না করাতে পারায় দাইমার কাছে আসল সত্যি জানতে যায়।
রাজকুমার, তুমি এসেছো। এই দেখো, তুমি যাওয়ার পর থেকে দাইমা কেমন অসুস্থ হয়ে পড়েছে। সে কি? কি হয়েছে দুখু? দাইমা, কি হয়েছে তোমার? দাইমা! তুই কাঁদিস না দুখু, আমি দেখছি। দাইমা, দাইমা চোখ খোলো, চোখ খোলো দাইমা। কে রাজকুমার? হ্যাঁ দাইমা, আমি চলে এসেছি। যাই হোক, এবার এখন আমার মরেও শান্তি। অন্তত শেষবারের মতো তোমাকে দেখে যেতে পারবো। না দাইমা, কিছু হবে না তোমার। দাইমা, আপনি উঠুন, দেখুন আমার দুই রাজকন্যাকে খুঁজে পেয়েছি। রানীমা, আপনার জয় হোক। কিন্তু দাইমা, মহারাজ কিছুতেই বিশ্বাস করছে না যে আমি 3টে সন্তান জন্ম দিয়েছিলাম। আপনি সমস্ত ঘটনাটা খুলে বলুন দাইমা। হ্যাঁ মহারাজ, রানীমা আপনাকে যা বলেছে সব ঠিকই বলেছে। রানীমা সত্যি কোনো কুকুরের বাচ্চা জন্ম দেয়নি। এসব চক্রান্ত আপনার সৎ ভাই ও ভাইয়ের বউয়ের। আমাকে ক্ষমা করুন মহারাজ, আমরা সবাই নিরুপায় ছিলাম। এখন আমাকে আপনি যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। আমাকে ক্ষমা করে দাও রানী, আমি না বুঝে তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি। আপনার কোনো দোষ নেই মহারাজ, সব দোষ আমার কপালের। আর আমার যে এত বড় সর্বনাশ করেছে তার শাস্তি না হওয়া পর্যন্ত আমার শান্তি নেই। আমাকে শুধু একবার রাজকক্ষে যেতে দাও রানী, এর পরিণাম মহা ভয়ানক হবে। আমি বেরোলাম, তোমরা চলে এসো। দাইমা, আপনিও চলুন আমাদের সঙ্গে, আপনি আমাদের শেষ ভরসা। মা, আপনারা চলুন, আমি দাইমাকে নিয়ে আসছি। এই বলে রাজকুমার অসুস্থ দাইমাকে কোলে তুলে ঘর থেকে বেরিয়ে সবাই রাজকক্ষে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। রাজা বিক্রম কি পারবে তার সৎ ভাইকে শাস্তি দিতে? কি হবে এর শেষ পরিণাম? দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি ক্লিক করুন। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।